ম্যাথজনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে এই পর্বে আমরা শুরু করছি দিক কোসাইন ও দিক অনুপাতের উপর ভিডিও আপলোড। আর এখানে থাকবে এই অধ্যায়ের বিভিন্ন সূত্র এবং সেই সূত্র আমরা কিভাবে প্রয়োগ করব তাই নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আর এই সূত্র কিভাবে আসে বা এর প্রমাণ কিভাবে করতে হয় তার ডিটেলস আমরা আগে ভিডিও আপলোড করেছি, বা তার লিঙ্ক আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তা আমরা আসছি মূল পর্বে। প্রথমে আসছে দিক কোসাইন। দিক কোসাইন হচ্ছে কোনো একটি সরলরেখা বা কোনো একটা ভেক্টর যদি অক্ষ তিনটির সঙ্গে যথাক্রমে আলফা, বিটা এবং গামা কোণ উৎপন্ন করে, তাহলে তাদের কোসাইনের মান অর্থাৎ কজ আলফা, কজ বিটা এবং কজ গামা হবে ওই ভেক্টর বা সরলরেখার দিক কোসাইন বা ডাইরেকশন কোসাইন বা ডিসি। আর এগুলোকে সাধারণত এল, এম এবং এন দ্বারা চিহ্নিত করা হয়। তা এখানে দেখো, আমরা বলেছি কি কোনো সরলরেখা অক্ষ তিনটির সঙ্গে যে কোণ উৎপন্ন করছে, তাহলে দেখো এই যে আলফা, বিটা, গামা তারা কিন্তু একই তলের পরে অবস্থিত না, তারা বিভিন্ন তলের পরে কিন্তু অবস্থান করছে। যার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা কি যে না, আলফা প্লাস বিটা প্লাস গামা এটা কিন্তু কখনো নট ইকাল টু 360 ডিগ্রি এর সমান হবে না। তাহলে এই একটা বিষয়। আর কি আমরা জানি যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1 হয়, বা কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা সমান 1। তাহলে এই বিষয়ের উপর কোন ধরনের এক্সাম্পল থাকে? অনেক সময় থাকে তিনটি বাস্তব সংখ্যা দিয়ে বলে যে এই তিনটি সংখ্যা বা এই তিনটি বাস্তব সংখ্যা কোনো সরলরেখার ডিসি হতে পারে কি? কি বললাম? তিনটি বাস্তব সংখ্যা দিয়ে বলতে পারে যে এই তিনটি সংখ্যা কোনো সরলরেখার ডিসি হতে পারে কি? তাহলে আমরা কি করব? তাদের বর্গের সমষ্টি করব। যদি তাদের বর্গের সমষ্টি 1 হয় তাহলে অবশ্যই তারা ডিসি হবে বা কোনো সরলরেখার ডিসি হতে পারে। আর যদি নট ইকাল টু 1 হয় তাহলে ডিসি হতে পারে না। এই এক ধরনের প্রশ্ন আসে। আর কি আসে? কোনো একটি সরলরেখা হয়তো বলল এক্স অক্ষের সঙ্গে হয়তো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সঙ্গে হয়তো 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে জেড অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এরকম থাকতে পারে। অর্থাৎ সহজ কথায় যে কোনো দুটো অক্ষের সঙ্গে তার অ্যাঙ্গেলের মান দেওয়া থাকবে, কিন্তু অন্যটার মান অন্য অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে সেটা কিন্তু দেওয়া থাকবে না। তাহলে সেটার মান আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে কজ অফ এইটা নিলাম, আর এই অ্যাঙ্গেলটা হয়তো আমরা আলফা ধরলাম। তাহলে কস 45 কস গামা কজ আলফা হচ্ছে ওই লাইনের ডিসি। অর্থাৎ কজ স্কয়ার 45 প্লাস কজ স্কয়ার 60 প্লাস কজ স্কয়ার আলফা সমান 1। এবার আমরা কস 45 কস 60 এর মান বসিয়ে কজ স্কয়ার আলফা সমান বের করব, সেখান থেকে কজ আলফা সমান বের করব, সেখান থেকে আলফার মান বের করব। বের করলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। এই ধরনের অঙ্ক থাকে। পাশাপাশি একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক থাকে যে আলফা বিটা গামা, এই যে আলফা বিটা গামা এ যদি কোনো সরলরেখার দিক কোণ হয়, আলফা বিটা গামাকে কি বলা হয়? দিক কোণ।
যদি হয় তাহলে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা সমান 2 প্রমাণ করো। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে। তো আমরা কি জানি, কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা সমান 1। এখান থেকে আমরা কি করব যে না, কস স্কয়ার গুলোকে সব আমরা সাইনে ট্রান্সফার করব, অর্থাৎ আমরা কি পাবো, 1 মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার বিটা প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার গামা সমান হচ্ছে 1। এখান থেকে সাইড চেঞ্জ করলে দেখবে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা সমান 2 চলে আসবে, অর্থাৎ কিন্তু সে অঙ্কটা কমপ্লিট হবে। এই হচ্ছে ডিসি সংক্রান্ত প্রশ্ন। আরও বিষয় নিয়ে আমরা হাজির হব, তোমরা দেখতে থাকো। তাহলে একেবারে প্রাথমিক সংজ্ঞা থেকে আমরা আলোচনা করলাম। এরপর আমরা যাব ডিআর কি। এরপর আমরা আসবো ডিআর কি। দেখো, ডিআর হচ্ছে কোনো একটা সরলরেখার ডিসি যদি এল এম এন হয়, সাপোজ ওপি সরলরেখার, ওপি সরলরেখার ডিসি যদি এল এম এন হয়, এবার যদি আমরা এমন তিনটে বাস্তব সংখ্যা এবিসি খুঁজে পাই যে এই এবিসি এল এম এন এর সঙ্গে সমানুপাতি হয়, তাহলে এবিসি হবে ওপি এর ডিআর। অর্থাৎ হবে কি, এল বাই এ সমান এম বাই বি সমান এন বাই সি। এখান থেকে আমরা যদি অনুপাত সমানুপাতের সূত্র কাজে লাগাই তাহলে পাবো কি আমরা, দেখো এটা আসবে রুটের ভিতরে, পাই আসবে রুটের ভিতরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর উপরটা 1। তাহলে এখান থেকে তুমি দেখো পাবে এল সমান প্লাস মাইনাস এ বাই রুটের ভিতরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এম সমান পাবে প্লাস মাইনাস বি বাই রুটের ভিতরে একই থাকবে, এন সমান পাবো আমরা প্লাস মাইনাস সি বাই রুটের ভিতরে যা আছে ওইটাই। তাহলে দেখো এ বি সি ডিআর, আর সেখান থেকে দেখো ডিসি আমরা বের করেছি। তাহলে ডিসি সমান কি আসছে, এ বাই রুটের ভিতরে এদের তিনটের বর্গের সমষ্টি, বি বাই রুটের ভিতরে এদের তিনটের বর্গের সমষ্টি, সি বাই রুটের ভিতরে এদের তিনটের বর্গের সমষ্টি। এই হচ্ছে আমাদের ডিআর থেকে ডিসি বের করার কিন্তু নিয়ম। তা এরপর হচ্ছে আমাদের এই যে ডিআর, তাহলে ডিআর এর উপরে কোন ধরনের অঙ্ক থাকতে পারে সেটা আমরা একটু আলোচনা করি। কেমন অঙ্ক থাকতে পারে, হয়তো বললো কোনো একটি সরলরেখার ডিআর 1 1 1, তাহলে ওই সরলরেখার ডিসি কি হবে, তাহলে ডিসি কি হবে 1 বাই রুটের ভিতরে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, পরেরটা 1 বাই রুটের ভিতরে দেখো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার কত 3, এই তিনটে যোগ করলে 3 হচ্ছে, তাহলে সেটা √3 1 বাই √3। তার মানে অ্যাকচুয়ালি আসলো 1 বাই √3 কমা 1 বাই √3 কমা 1 বাই √3, কারণ প্লাস মাইনাস কিন্তু হতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের ডিআর থাকলে ডিসি বের করার রুলস। এইভাবে কিন্তু আমরা সহজে ডিআর যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা ডিসি নির্ণয় করতে পারবো। তাহলে এখানে দেখো প্লাস মাইনাস দিয়ে দিই, প্লাস মাইনাস এখানেও দেখো প্লাস মাইনাস, এখানেও দেখো প্লাস মাইনাস। তাহলে যে সরলরেখার ডিআর 1 1 1 সেই সরলরেখার ডিসি কিন্তু দুটো হতে পারে, প্লাস দিয়েও হতে পারে
মাইনাস দিয়েও হতে পারে। অর্থাৎ আমরা কি করতে পারি, যে না, ওই যে ডিসি আমরা ডিআর যেটা পেলাম, সেখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, যে না, দুটো সরলরেখার আমরা কিন্তু অঙ্কন করতে পারি। তাহলে এই যে ডিআর 1 1 1, সেখান থেকে কিন্তু আমরা ডিসি যেহেতু দুটো পাচ্ছি, তাহলে আমরা কিন্তু দুটো সরলরেখা ওরকম ধরনের অঙ্কন করতে পারি, বা দুটো সরলরেখা কিন্তু আমরা পেতে পারি। এই ধরনের অঙ্ক দেখবে তোমাদের বইতে অবশ্যই আছে, অবশ্যই সেটা এসএনদের বই। এই একটা বিষয়। আর দেখো, একটু আগে আমরা বলেছি ডিসির যে সংজ্ঞা দিয়েছি সেখানে কি বলেছি, কোনো একটা সরলরেখা যদি অক্ষ তিনটির সঙ্গে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে, তাহলে কজ আলফা কজ বিটা কজ গামা তার ডিসি। তাহলে আমরা যদি এক্স অক্ষ নিয়ে বিবেচনা করি, তাহলে নিজের সঙ্গে কি 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর বাকি দুটোর সঙ্গে অবশ্যই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ডিসি কি হবে, cos 0 1, cos 90 0, cos 90 0। তাহলে এক্স অ্যাক্সিসে ডিসি হচ্ছে 1 0 0। তাহলে ওয়াই অ্যাক্সিসে ডিসি হবে অনুরূপভাবে 0 1 0। জেড অ্যাক্সিসে ডিসি হবে 0 0 1। এসবগুলো কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে আমাদের খুবই কিন্তু প্রয়োজন হবে। যখন আমরা অ্যাঙ্গেল নির্ণয় করব, দুটো সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেক্ষেত্রে আমরা এর প্রয়োগটা কতটা প্রয়োজন বা কোন কোন ক্ষেত্রে এটা প্রয়োজন হবে, সেটা কিন্তু আমরা জানতে পারব। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গা, সেটা হচ্ছে দুটো যদি বিন্দু দেওয়া থাকে, তাহলে দুটো বিন্দু দেওয়া আছে, তাদের সংযোজক সরলরেখার ডিআর কি হবে। দুটি বিন্দুর সংযোজক সরলরেখার ডিআর, তাহলে পি কিউ এর ডিআর হয় কি, এদের পার্থক্য, বিন্দুদ্বয়ের পার্থক্য। অবশ্যই কিউ থেকে কিন্তু পি এর পার্থক্য হবে। তাহলে ওখানে দেখো আছে ভুজ x2 আর এখানে হলো x1, তাহলে ভুজের পার্থক্য, কোটির পার্থক্য, জেড এর যে স্থানাঙ্ক আছে তার পার্থক্য, জেড এর স্থানাঙ্কের পার্থক্য। তাহলে এই পেলাম আমরা দুটো বিন্দু যদি দেওয়া থাকে, সেখান থেকে ডিআর নির্ণয় করার সূত্র। এখানে কোন ধরনের অঙ্ক থাকে, দেখবে দুটো বিন্দু দেওয়া থাকে, দুটো বিন্দু দিয়ে বলে যে ওই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার ডিসি নির্ণয় করো। তাহলে এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার ডিসি করতে কি করবো, প্রথমে আমরা ডিআর নির্ণয় করব। তা সাপোজ x2 মাইনাস x1 করে হয়তো এ এসছে, y2 মাইনাস y1 করে এসছে হয়তো বি, z2 মাইনাস z1 করে এসছে হয়তো সি। তা এই পেলাম আমরা ডিআর। তাহলে ডিসি সমান কি হবে, ডিসি সমান প্লাস মাইনাস এ বাই ল্যামডা প্লাস মাইনাস বি বাই ল্যামডা প্লাস মাইনাস সি বাই ল্যামডা। আর ল্যামডা সমান কি তোমরা জানো, রুটের মধ্যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে আবারও বলছি, দুটো বিন্দু দিয়ে আমাদের কিন্তু ডিসি নির্ণয় করতে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু যদি দুটো বিন্দু পি কিউ হয়, তাহলে পি কিউ এর ডিআর হবে কিন্তু কিউ থেকে পি এর বিয়োগফল, কিউ বিন্দু থেকে কিন্তু পি বিন্দুর বিয়োগ হবে। অর্থাৎ কিউ বিন্দুর ভুজ মাইনাস পি বিন্দুর ভুজ, কিউ বিন্দুর কোটি মাইনাস পি এর কোটি, কিউ বিন্দুর জেড স্থানাঙ্ক পি বিন্দুর জেড স্থানাঙ্ক। এইভাবে কিন্তু আমাদের কাজ করতে হবে। এরপর হচ্ছে যেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অধ্যায়টি কিন্তু যে সূত্রের উপরে দাঁড়িয়ে আছে সেটাই আমরা আলোচনা করতে যাচ্ছি,
সেটি হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। মনে করো এ বি একটা সরলরেখা, তার ডিসি দেওয়া আছে হয়তো L1 M1 N1, সিডি রেখা অংশের ডিসি দেওয়া আছে মনে করো L2 M2 N2। তা এদের মধ্যবর্তী যদি কোণ থিটা হয় তাহলে অবশ্যই cos থিটা সমান হবে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এটা আবারও বলছি, এই যে সূত্র আসছে, এই যে সূত্রগুলো আমরা পাচ্ছি, এর প্রুফ কিন্তু আমাদের আগে যে ভিডিও আছে সেখানে কিন্তু আলোচনা করা আছে। তার ডেসক্রিপশন আপনারা অবশ্যই আমাদের তার লিঙ্ক অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার দেখো, এই দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, এ বি আর সি ডি যদি পরস্পর লম্ব হয় তাহলে থিটা সমান হবে 90 ডিগ্রি, অর্থাৎ cos থিটা সমান হবে 0। তাহলে এখান থেকে পাবো কি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান হচ্ছে 0। তাহলে মাথায় রাখবে কি, দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের যে ডিসি বা দিক কোসাইন, তাদের প্রোডাক্টের সাম সমান 0 হবে। তাহলে কি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান অবশ্যই 0 হবে। আর যদি সমান্তরাল হয়, এ বি এবং সিডি যদি সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে L1 বাই L2 সমান M1 বাই M2 সমান N1 বাই N2 হবে। আমরা ডিআর এর ক্ষেত্রেও আলোচনা করে তারপর আমরা বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে আমরা আলোচনা করব, অঙ্ক কিভাবে করতে হবে সেটা আলোচনা করব। তা যদি ডিআর হয় তাহলে ডিআর হচ্ছে A1 B1 C1, আরেকটা লাইনের ডিআর হচ্ছে A2 B2 C2। তাহলে তোমরা তো জানো ডিসি সমান কি হয়, A1 বাই রুটের ভিতরে এই তিনটের বর্গের সমষ্টি, B1 বাই তাই C1 বাই একই হবে, A2 বাই রুটের ভিতরে এই তিনটির বর্গের সমষ্টি, কমা B2 বাই একই মান, C2 বাই একই মান। তাহলে এক্ষেত্রে আমরা cos থিটা সমান আমরা কি পাবো, cos থিটা সমান পাবো A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ডিভাইড বাই ল্যামডা মিউ, যেখানে ল্যামডা সমান রুটের ভিতরে A1 স্কয়ার প্লাস B1 স্কয়ার প্লাস C1 স্কয়ার, আর মিউ সমান রুটের ভিতরে A2 স্কয়ার প্লাস B2 স্কয়ার প্লাস C2 স্কয়ার। তাহলে এটা পেয়ে যাব। এইবার দেখো যদি পরস্পর লম্ব হয় তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আমাদের আসছে কি, দেখো প্রোডাক্টের সাম ইকুয়াল টু 0। অর্থাৎ এখান থেকে আমরা মাথায় রাখবো কি, দুটো সরলরেখার ডিআর বা ডিসি যাই দেয়া থাক না কেন, তাদের প্রোডাক্টের সাম যদি ইকুয়াল টু 0 হয় তাহলে অবশ্যই সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে। একই রকম ভাবে আমরা যদি সমান্তরালের শর্ত কাজে লাগাই সেখানেও দেখবে একই আসবে, A1 বাই A2 আসবে সমান B1 বাই B2 আসবে সমান C1 বাই C2 হবে। অর্থাৎ লম্ব এবং সমান্তরালের ক্ষেত্রে ডিসি এর ক্ষেত্রে যা শর্ত, ডিআর এর ক্ষেত্রে কিন্তু একই শর্ত। তা এই যে শর্ত আমরা পেলাম, এই শর্তগুলো কাজে লাগিয়ে আমরা কোন ধরনের অঙ্ক সমাধান করব এবং কিভাবে সমাধান করব সেটা নিয়ে আমরা এক এক করে ব্যাখ্যা করব। তা শিক্ষার্থী বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো, প্রত্যেকটি অধ্যায়ের নিজেরা যতটা সম্ভব
সলিউশন করার চেষ্টা করো, তা দেখবে অঙ্কটা তোমার নিজের হবে এবং খুবই খুবই ভালো একটা কিন্তু রেজাল্ট হবে। শুধু তোমরা বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপস দেখে উত্তর কালেকশন করো না। আমি বারবার অনুরোধ করছি, তোমরা কনসেপ্ট ক্লিয়ার করার পর অনুশীলনীটা তোমরা সমাধান করো এবং সমাধান করার চেষ্টা করো, উদাহরণ দেখো এবং বিভিন্ন মাস্টারমশাইয়ের সাহায্য নাও, নিয়ে তোমরা সলিউশন করো, সমাধান করো। দেখবে 50টা অঙ্কের মধ্যে তুমি নিজেই 30টা অঙ্ক পাচ্ছ। তারপর বাকিটা 20টা অঙ্ক বাকি যে 20টা অঙ্ক থাকছে সেক্ষেত্রে তোমরা বিভিন্ন মাস্টারমশাই বা সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইট বা বিভিন্ন ক্ষেত্রে তোমরা সহায়তা বা সাহায্য তোমরা নিতে পারো। আর টোটালটাই যদি তুমি সহায়তা নাও বা সাহায্য নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিজের যে কনসেপ্ট সেটা কিন্তু পরিষ্কার হবে না বা সমাধানের ক্ষেত্রে কিন্তু অনেক বাধার সৃষ্টি হবে। তা যাই হোক, আমরা একটু বিভিন্ন বইতে কোন ধরনের অঙ্ক থাকে সে বিষয়গুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি। দেখো, একটু আগে আমরা বলেছিলাম যদি দুটো বিন্দু দেওয়া থাকে তাহলে তাদের মধ্যে ডিসি কিভাবে নির্ণয় করতে হয়। এবার আমরা আলোচনা করছি দুটো সরলরেখা যদি ডিআর দেওয়া থাকে, দেখা গেলো একটা সরলরেখার ডিআর আছে 2 3 6, আরেকটা দেওয়া আছে তো 1 2 2। এবার যদি আমাদের বলে এই দুটো সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো, এই ডিসি আছে, ডিআর আছে, ডিআর আছে, তাহলে ডিসি কি হবে? 2 বাই রুটের ভিতরে এইটার বর্গ প্লাস এইটার বর্গ প্লাস এইটার বর্গ। তাহলে এটা কি হবে? 9 আর 36 45 আর 49। অর্থাৎ সহজ কথা আমরা পাচ্ছি কি, আমরা 49টাকে রুট 49কে আমরা কি লিখতে পারি? 7। তাহলে 2/7, 3/7, 6/7। আর এটার ক্ষেত্রে দেখো 4 4 8 রাখে 9, অর্থাৎ 1/3, 2/3, 2/3। তাহলে কিন্তু আমরা ডিসি পেয়ে গেছি। তাহলে এদের এই দুটো সরলরেখার মধ্যবর্তী যদি কোণ থিটা হয়, তাহলে cos থিটা সমান mod of 2 into 1 plus 3 into 2 plus 6 into 2 divided by 7 into 3। এবার দেখো, এটা ক্যালকুলেশন করলে কিন্তু উত্তর চলে আসবে। তাহলে দেখো কত হবে? 6 × 12, 12 × 6 18, 18 আর 2 হচ্ছে কত? 18 আর 2 হচ্ছে 20। 20 বাই হচ্ছে 21। তাহলে থিটা সমান হবে cos ইনভার্স 20/21। তাহলে এইভাবে কিন্তু আমরা দুটো সরলরেখা যদি ডিআর দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা সহজে ডিসি নির্ণয় করতে পারবো। এরপর আমাদের থাকতে পারে কোনো সরলরেখা যদি কি বলেছে 6, -7, 1 এবং 2, -3, 1 বিন্দুগামী এবং এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণে নত হলে রেখাটির দিক কোসাইন সমূহ নির্ণয় করো। কি বলেছে? এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণে নত। তাহলে আমাদের এখানে কি করতে হবে? ওই যে দুটো বিন্দু দেওয়া আছে, ওই দুটো বিন্দুর ক্ষেত্রে আমাদের প্রথমে ডিসি নির্ণয় করতে হবে। তা দেখো, ওখানে আছে কি? একটা বিন্দু 6 -7 -1, আর দেওয়া আছে 2 -3 1। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছে, এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণে নত। তাহলে দেখো, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এ বি এর ডিআর, তাহলে এ বি এর ডিআর কি? এইটা মাইনাস কিন্তু এইটা, তাহলে 2 - 6 -3 -1 +7
ওয়ান মাইনাস প্লাস ওয়ান, তাহলে হচ্ছে দেখো -4 4 2। আবার কি বলা আছে, এক্স অক্ষের সঙ্গে কিন্তু সূক্ষ্মকোণে নত, তাহলে এক্স অক্ষের সঙ্গে যে এটা পেয়েছি সেটা কিন্তু নেগেটিভ হবে না। তাহলে আমরা এখান থেকে একটা কমন রেশিও আউট করব। সেটা কি আউট করব, -2 দিয়ে ভাগ করে দেব। অর্থাৎ আমরা কি পাবো, 2 -2 -1। এই পেয়ে গেলাম আমরা ডিআর। তাহলে বের করতে দিয়েছে কি, বের করতে দিয়েছে দিক কোসাইন। তাহলে দিক কোসাইন কি হবে, 2 বাই এটার বর্গ এটার বর্গ এটার বর্গ, এদের তিনটির বর্গের সমষ্টি। তাহলে এটার বর্গ হলো 4, এটারও 4, এটার 1, তাহলে হবে √9 অর্থাৎ 3 -2/3 -1/3। তাহলে আমাদের নির্ণীয় ডিসি হচ্ছে 2/3, -2/3, -1/3। আরো কি কাজ, কি বিভিন্ন ক্ষেত্রে আমরা কিভাবে প্রয়োগ করি দেখো। হয়তো একটি সরলরেখ বা একটি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দেওয়া আছে, হলো এ বি সি। এই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে। হয়তো বললো ত্রিভুজের বাহুগুলির ডিসি নির্ণয় করো। তাহলে এখানে এ বিন্দুর স্থানাঙ্ক দেখো দেওয়া আছে, এখানে হয়তো 450। বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 262। সি বিন্দু দেওয়া আছে 23 -1। তাহলে দেখো আমরা এ বি এর ডিআর বের করবো, সেখান থেকে ডিসি, বিসি এর ডিআর বের করবো, সেখান থেকে ডিসি, সি এর ডিআর বের করবো, সেখান থেকে ডিসি বের করবো, উত্তর কিন্তু আমাদের চলে আসবে। এই তারপরে দেখো আছে চারটে বিন্দু দেওয়া আছে। চারটে বিন্দু দিয়ে আমাদের দেখাতে বলেছে দুটো দুটো বিন্দু নিয়ে যে সংযোজক সরলরেখা হবে সেটা পার্টিকুলারলি বলা আছে যে কোন 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 বিন্দুর সঙ্গে আমাদের সংযোজক রেখাংশ উৎপন্ন হবে। দেখো এখানে দেওয়া আছে -1 0 -2, -1 0 -2, আছে 1 3 -1, এই দেওয়া আছে। আর দেওয়া আছে 9 1 -6, আর একটা বিন্দু হচ্ছে 7 2 -5। তা বলছে এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখা এবং এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখা পরস্পর লম্ব কিনা সেটা দেখো। তাহলে এখান থেকে আমরা ডিআর বের করব। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমরা বের করছি এ বি এর ডিআর। তাহলে এইটা মাইনাস এইটা সেটা হবে 2, এইটা -0 অর্থাৎ হবে 3, এইটা মাইনাস এইটা, তাহলে -1 + 2 অর্থাৎ হবে 1। এইটা মনে করো PQ, তাহলে PQ এর ডিআর, তাহলে এইটা মাইনাস এইটা, তাহলে হবে -2, 2 -1 অর্থাৎ হবে 1, -5 +6 অর্থাৎ হবে 1। তাহলে লম্বের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, ডিআর বা ডিসি যাই হোক না কেন তাদের প্রোডাক্টের সাম অবশ্যই 0 দেখাতে হবে। তাহলে দেখো এইটার সঙ্গে এইটার গুণ করলে কত হবে, 2 × -2 অর্থাৎ 4 প্লাস 3 × 1 অর্থাৎ 3 প্লাস 1 × 1 অর্থাৎ 1, সরি এখানে 2 × -2 হচ্ছে -4। তাহলে দেখো -4 + 4 অর্থাৎ আসছে দেখো 0। তাহলে অবশ্যই এবি এবং পিকিউ সরলরেখা দুটি পরস্পর লম্ব। তা আরো এরকম বিন্দু দিয়ে অনেক সময় প্রমাণ করতে দেয়, চারটি বিন্দু দিয়ে যে ওই চারটি বিন্দু একটা সামান্তরিকের শীর্ষবিন্দু গঠন করে, এটা প্রমাণ করো। তাহলে কিভাবে করবে, তোমরা প্রথমে চারটি বিন্দু পরপর লিখবে,
পি কিউ আর এস। এবার পি কিউ এর ডিআর বের করবে, এস আর এর ডিআর বের করবে, এবং ওই যে ডিআর তাদের অনুপাত করব। হয়তো সাপোজ এর ডিআর বেরিয়েছে, মনে করো সাপোজ A1 B1 C1, আর এটা বেরিয়েছে মনে করো A2 B2 C2। এবার আমরা A1 বাই A2 সমান বের করব, তারপরে B1 বাই B2 সমান বের করব, C1 বাই C2 সমান বের করব। দেখবে এই তিনটে মান সমান চলে আসবে, তাহলে বলবো কি পি কিউ এবং এস আর পরস্পর সমান্তরাল। একই রকম ভাবে আমরা পিএস এবং কিউ আর সমান্তরাল দেখিয়ে দেব। আর এক চতুর্ভুজের যেহেতু বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, তাহলে চতুর্ভুজটি অবশ্যই অবশ্যই সামুদ্রিক হবে। এইভাবে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। তা আমরা আরো আরো এগিয়ে যাব। তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। তাহলে আজ আমরা এ পর্যন্ত রাখছি। আর এই যে ভিডিওটা, এটা পার্ট 1 হিসাবে রাখছি। পার্ট 2তে আমরা আরো কিছু এক্সাম্পল আলোচনা করব। তাহলে আজ এ পর্যন্ত, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।